আসসালামু আলাইকুম। এনটিআরসি ১৯তম শিক্ষক নিবন্ধনে পদার্থবিজ্ঞান বিষয় থেকে যারা প্রভাষক, পরিদর্শক অথবা ভৌতবিজ্ঞান পদে লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য সাজেশন ভিত্তিক আজকের এই সলভ ক্লাসটি। আমি মোহাম্মদ আলামিন নবী, প্রভাষক পদার্থবিজ্ঞান। তো আমরা শুরুতেই এই ইউনিট ১ এবং পরিচ্ছদ ১ থেকে আমরা কি কি প্রশ্ন আমাদের পড়তে হবে আমরা একটু দেখে নিব। আমরা জানি যে যেহেতু পরীক্ষায় কোনো অথবা প্রশ্ন থাকতেছে না, এই জন্য আমাদের সাজেশন বলতে তেমন কিছু নেই, মোটামুটি আমাদের সিলেবাসে সবই পড়তে হবে। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে আহ, ইউনিট ১ পরিচ্ছেদ ১ এর আমাদের ভেক্টর অংশটা আমরা দেখতে পাচ্ছি। তো দেখেন, আমরা যদি শুরুতেই প্রশ্নগুলো একটু দেখে নেই, আমাদের কিছু সংজ্ঞামূলক প্রশ্ন রয়েছে। এরপরে তো এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যদি আমরা প্রশ্ন বলি, সেটা হচ্ছে দেখেন, আপনারা যদি সালগুলা দেখি, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কাল ১৫তম, ১৭তম, ১৬তম প্রায় প্রতিবারে আসছে। তো এবারে যেহেতু অথবা ছিল না, এবারে আসে নাই ১৮তমতে। তো যা হোক, তার মানে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই গোটা প্রশ্ন। এখানে এই গ্রেডিয়েন্ট, কাল এবং ডাইভারজেন্স সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা এরপরে নিচে প্রশ্নগুলো যদি আমরা দেখি, যেমন এরপরে যেমন এখানে একটা থিওরি ছিল সামান্তরিকের আয়তন, এরপরে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, এরপরে এই যে প্রমাণগুলো, আমাদের বেশ কিছু প্রমাণ আছে, এগুলো কিন্তু খুব বেশি আসে। যেমন আপনারা অবাক হবেন, দেখেন এই প্রমাণটা ১৪তমতে আসছে, ১৫তমতে আসছে, ১৬তমতে আসছে। তার মানে এবারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তার মানে ওখানকার ৩টা প্রশ্ন পাইলাম আমরা, এবং এখানকার ৩টা প্রশ্ন। এরপরে দেখেন, আমরা আরো কিছু আমাদের প্রমাণ আছে কার্ল ডাইভারজেন্স এবং এই বিষয়গুলো থেকে। তো দেখেন, আমাদের যে ১৮তম যদি আমরা প্রশ্নটা দেখি, তো ১৮তমতে দেখেন যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে, একটা ভেক্টর দেয়া ছিল, প্রমাণ করতে বলছে যে এই ভেক্টরটি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল। তার মানে আমাদের কিন্তু দেখেন কলেজ ২০১৫ সালে একটা সেম ম্যাথ ছিল, এই একটা ভেক্টর দেওয়া ছিল এবং এখানে প্রায় সেম আর কি ছিল, এখানে সাইন কস দেওয়া ছিল। জাস্ট আমরা নর্মালি অন্তরীকরণ করবো, এরকম আরো আমাদের প্রশ্ন ছিল। তো হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন, আমরা 20টা প্রশ্ন এখানে সিলেক্ট করছি। ইনশাল্লাহ এর বাড়তি, যেমন আমাদের ১৭তমতে মোটামুটি এগুলো প্রশ্ন ছিল, সেম প্রশ্ন কমন আসছে, এবারও ইনশাল্লাহ আমাদের এগুলোর মধ্যে থেকেই কমন আসবে। আমাদের ১৭তম এবং ১৮তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার সফলতার ধারাবাহিকতায় আমাদের ১৯তম পিলি এবং লিখিত ব্যাচে ভর্তি চলতেছে। আমাদের শুরুতে যে বিষয়গুলো লিখিত থাকবে সেটা হচ্ছে আমাদের ভৌতবিজ্ঞান, প্রভাষক, পরিদর্শক, পদার্থ রসায়ন এবং ইবতেদায়ী শিক্ষক এইচএসসি, এবং পর্যায়ক্রমে আমাদের অন্যান্য সকল বিষয় চালু হবে। এবং আমাদের যে কোনো লিখিত ব্যাচে ভর্তি হলে আমাদের প্রিলি কোর্স নোট সহ সম্পূর্ণ ফ্রি পাবেন। আমাদের প্রিলি নোট থেকে আলহামদুলিল্লাহ সফলতা ছিল ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। তো আমাদের এই থিওরিগুলোর উত্তর খুব সহজভাবে, সুন্দরভাবে আমাদের এখানে উত্তরগুলো দেয়া আছে। যেমন দেখেন, এখানে আমরা যেভাবে সিকোয়েন্স অনুযায়ী শুরু হয়েছিল যে প্রশ্নগুলো, যেমন এই যে বলা হয়েছিল যে গ্রেডিয়েন্ট, কার্ল ডাইভারজেন্সের এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব সহজভাবে এবং পূর্ণ নাম্বার পাওয়ার উপযোগী করে নোটগুলো করা আছে। আমরা এরপরে ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য, এরপরে কালের ভৌত তাৎপর্য ঠিক একই রকম করে। এবং আমরা যে থিওরিগুলো দেখলাম, এখন যে থিওরি দুটি আমরা পড়লাম, আমরা যদি এই থিওরিগুলোর উত্তর যদি আমরা দেখি, দেখেন এখানে যেমন এই যে এইটা আমরা প্রথমে আমরা সলভ করলাম, এটা এই যে ডেল স্কয়ার 1/r=0, খুব সহজভাবে, সুন্দরভাবে এখানে পরিষ্কারভাবে লেখা আছে, যাতে এক নজর যাতে দেখলেই আমাদের ডিভিশন হয়ে যায়। এরপরে আমাদের যে এই যে পরের যে প্রশ্নটা ছিল, আমাদের এই যে মূল যে 3টা থিওরি ছিল, এরপরে লন যে ডেল স্কয়ার লন 1/r, এটাও আমাদের উত্তর করে দেওয়া আছে। যারা 19তমতে ভৌতবিজ্ঞান পদে যারা পরীক্ষা দেবেন, তো তাদের জন্য আমাদের এই ভৌতবিজ্ঞান নোটটি, আমরা আসলে আপনারা জানেন যে 18তম ভৌতবিজ্ঞান পরীক্ষা গতানুগতিক প্রশ্ন হয়নি, অনেকটা আসলে এলোমেলো প্রশ্ন ছিল। এজন্য আমরা সম্পূর্ণ বেসিক থেকে আমাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে। যদি আপনারা দেখেন, আমাদের যেমন এটা ভৌতবিজ্ঞানের আমাদের ভেক্টর অংশের, আমাদের বলবিদ্যা অংশের যে পরিচ্ছেদ 1 ভেক্টর থেকে, তো আমাদের সিলেবাসে যেটা ছিল, প্রথমে ছিল ভেক্টর এবং স্কেলার রাশি, এবং এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে। মূল বই 2টা, ইসাক স্যার এবং সাধারণ তপন স্যারের বই মূলত, এছাড়া গোলাম প্রামাণিক স্যার এবং সেলু স্যারের বই থেকে সিকোয়েন্স অনুযায়ী আমরা বেসিক থেকে প্রশ্নগুলো নিয়ে এসেছি। ভেক্টর রাশি, স্কেলার রাশির মধ্যে পার্থক্য, ভেক্টরের ধর্ম, কিভাবে প্রকাশ করা যায়, সংজ্ঞা, অবস্থান ভেক্টর থেকে কিভাবে বেগ ত্বরণ পাওয়া যায়, এই টপিক্স থেকে। তো পরের টপিক্সটা দেখেন, ভেক্টরের যোগ এবং বিয়োগ। তো এটা থেকে কী কী প্রশ্ন হতে পারে, ভেক্টরের যোগ বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে হয় না কেন। এরপরে আমাদের যে ভেক্টর যোগের যে 5টা সূত্র ছিল, সেগুলো সিকোয়েন্স অনুযায়ী নিয়ে এসেছি, সাধারণ সূত্র, বহুভুজ সূত্র, ত্রিভুজ সূত্র, এবং ত্রিভুজ সূত্র থেকে যে মানে পেঁচানো প্রশ্নগুলো দিতে পারে। এরপরে সামান্তরিক সূত্র শুরু হয়ে গেছে। এরপরে আমাদের ভেক্টরের বিয়োগ, এরপরে উপাংশ আমাদের আছে এখান থেকে, এবং কিছু প্রশ্ন আছে যেমন একই যদি দুটি ভেক্টরের যোগফল বিয়োগফল সমান হতে পারে কিনা। তো এইভাবে আমরা ডট গুণ, ক্রস গুণ, এরপরে সিলেবাসে এই অংশটা আছে, এখান থেকে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আসছি।
তো আমরা এই প্রশ্নগুলো কিভাবে সিলেক্ট করলাম দেখেন, যেটা হচ্ছে যেমন এটা আমাদের ইসহাক স্যারের আমাদের মূল বই। তো মূল বই থেকে যেমন সিকোয়েন্স যেভাবে আছে দেখেন, প্রথমে স্কেলার রাশি ভেক্টর রাশি আছে, তো তারপরে দেখেন এই যে ভেক্টরের ধর্ম আছে কিন্তু, হ্যাঁ ভেক্টরের ধর্মগুলা, এরপরে ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়, তো যেভাবে এই দেখেন ভেক্টরের প্রকাশ। তো আমরা এই বইগুলো পড়াচ্ছি, শুধু এটা নয়, এবং তপন স্যারের বই, এটা তপন স্যারের বই, এবং দুইটা বইয়ের এই ভেক্টরের অধ্যায়ের দুইটা পিডিএফ দেওয়া আছে, এবং যেভাবে বইয়ের সিকোয়েন্স অনুযায়ী দেওয়া আছে, এবং আমাদের তো নোটগুলো আমরা আছে, পাশাপাশি আমরা এই মূল বই দুইটা থেকেও টোটালি পড়ানো হচ্ছে, যাতে বেসিক থেকে যে ধরনের প্রশ্ন করুক না কেন কোনোভাবে যাতে আমাদের মিসিং না হয়। তো আমরা মূলত মূল বইগুলো থেকে উত্তরগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমাদের এই যে ভেক্টর শুরু হয়ে গেছে, স্কেলার ভেক্টর রাশি টপিকস, এখান থেকে প্রশ্ন যেমন ভেক্টর স্কেলার রাশি কাকে বলে, পার্থক্য, এরপরে এই যে আমরা জানি যে ভেক্টরের ধর্মসমূহ, এরপরে তারপরে দেখেন যে ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করা হয়, খুব সহজভাবে উপস্থাপন করা আছে এখানে, খুব সংক্ষিপ্তভাবে একটা অক্ষর দ্বারা সরলরেখা দ্বারা। তো এরপরে আমাদের এই সংজ্ঞাগুলো চলে আসছে। এরপরে আমাদের অবস্থান ভেক্টর থেকে কীভাবে বেগ ত্বরণ পাওয়া যায়, এটা পরীক্ষার সালে এসেছিলো। তারপরে এই যে ভেক্টরের যে গাণিতিক নিয়মে যোগ বিয়োগ হয় না কেন, এরপরে আমরা জানি যে ভেক্টর যোগের যে 5টা সূত্র আছে, সাধারণ বহুভুজ, ত্রিভুজ, সামান্তরিক, এরপরে এগুলো শুরু হয়ে গেছে, সাধারণ বহুভুজ সূত্র বিবৃতি ব্যাখ্যা সিকোয়েন্স অনুযায়ী সব, এরপরে ত্রিভুজ সূত্র বিবৃতি ব্যাখ্যা এবং অথবা প্রশ্নগুলো, এরপরে সামান্তরিক থেকে খুব মানসম্মত করে উত্তরগুলো করা আছে, যাতে আমরা সহজেই পরীক্ষায় উত্তর করতে পারি। এছাড়াও কিছু প্রশ্ন যেমন এই যে সামান্তরিক সূত্র থেকে কোন অবস্থায় সমান হতে পারে, একদম মূল বই থেকে বিভাজন, ভেক্টর রাশির বিয়োগ থেকে আরও কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, যেভাবে বেসিক থেকে প্রশ্ন দিচ্ছে, একই জাতীয় দুটি ভেক্টরের যোগফল বিয়োগফল সমান হতে পারে কিনা, কী শর্তে, খুব সহজভাবে সাবলীলভাবে এখানে উত্তরগুলা করা আছে। আমাদের 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আমাদের কোর্স থেকে আলহামদুলিল্লাহ আমাদের কলেজ পর্যায়ে আমাদের ক্লাস সহ 90% কমন আসছিল। তো আমরা এখানে আমাদের ফেসবুক পেজ রবি এডুকেয়ারে আমাদের কমনের সব ছবি দিয়ে আছে, যেমন এটা আসছিল ভেক্টর থেকে, সেম প্রশ্ন আসছিল আমরা একটু আগে দেখলাম। এরপরে যেমন এই যে প্রাসের গতিপথ অতিবৃত্ত দ্বার বা প্যারাবোলা, এটা আসছিল আমাদের 2-1-এর খতে আসছিল। এরপরে 2-এর কতে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। এরপরে আমাদের, এবং আপনারা যদি দেখেন যে আমাদের আসলে কোশ্চেনের মানগুলা মানসম্মত করে উত্তরগুলো দেওয়া আছে, পরীক্ষায় আসলে মানসম্মত উত্তর লেখা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের এভাবে, এরপরে আমাদের যেমন এটা 5 মার্কসের জন্য আসছিল 3-এর গতে, আমাদের চাপ একক আয়তনে গতিশক্তি 2/3। তো আমাদের এই আমরা এবারে আমাদের যে 19তম যে আমার কোর্স চলতেছে আমাদের, তো এই কোর্সে আমাদের নোটগুলো আরও আপডেট হচ্ছে এবং সম্পূর্ণ বেসিক থেকে আমরা প্রশ্ন করতেছি। তো আমরা আজকে ভেক্টরের মূল ক্লাসে এখন চলে যাব। আজকে আমরা মূলত যে আমরা বলছিলাম যে এই থিওরিগুলো খুব গুরুত্বপূর্ণ এবার আসার মতো। তো আমরা এই 3টা প্রমাণ আজকে আমরা দেখব। তো এই 3টে প্রমাণ দেখার ক্ষেত্রে আমাদের কিছু বেসিক জিনিস জেনে নিতে হবে। যেমন দেখেন এই 3টা মিলে কি কি দেখা যাচ্ছে আমাদের, দেখেন এই যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর বা নাবলা। আবার এই এটার উপরে স্কোয়ার আছে, আর আমরা কি দেখতে পাচ্ছি, আর ভেক্টর দেখতে পাচ্ছি, আর ভেক্টরের মান। শুরুতেই আমাদের এই 3টা জিনিস সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এই 3টা প্রমাণের জন্য, এবং অন্তরীকরণের বেসিক কিছু সূত্র জেনে নিতে হবে। তো আমরা শুরুতেই এটা দেখতে পাচ্ছি আমরা অনেক গুরুত্বপূর্ণ, অনেক শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে। তো এর জন্য আমরা যেটা বলছিলাম, আমরা কিছু পরিচয় জেনে নেব। প্রথমে আমাদের ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, এটাকে সাধারণত ডেল দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় ডেল। তো অনেক সময় এটা তীর চিহ্ন দেয়া উপরে দিলেও হয়, না দিলেও হয়, এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল, তো আমরা না দিলেও চলবে। এটা হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জি। একটু কষ্ট করে আমাদের মনে রাখতে হবে। তো ডেল বা ডি যাই হোক, এখানে আমরা ডেল পড়বো, এই যে এগুলা। এখন এরপর স্কোয়ার লাগবে। স্কোয়ার হইলে কি হয় দেখেন, আমরা জানি স্কোয়ার মানে কি, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা। তো এটার সাথে যদি আরেকটা আমরা এটা গুণ করি তাহলে কি হয়, আই ডট আই হয় শুরুতে। তো আমরা জানি এই একক ভেক্টরগুলোর ডট গুণফলের মান 1 হয়, তাহলে আই ডট আই ইকুয়াল যদি 1 হয়, শুধু এই দুইটা গুণ হবে, এটার সাথে আরেকটা এটা গুণ হবে, তার মানে কি হবে, ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার। তো আপনারা ইজিলি বুঝতে পারবেন এগুলা। তার মানে স্কোয়ার মানে কি, আই যেহেতু আর থাকবে না, তাহলে ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস এখানে ডেল স্কোয়ার ভাগ ডেল ওয়াই স্কোয়ার প্লাস এখানে ডেল স্কোয়ার ভাগ ডেল জেড স্কোয়ার। যেহেতু আমরা সরাসরি যেমন এখানে আমরা পাইছি
এখানে আমরা সরাসরি এটা বসাই দেব। আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে হলো। এখন আমাদের আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর লাগবে। আর তো আমাদের অবস্থান ভেক্টর আর কে এইভাবে লেখা হয়, আপনারা জানেন ix প্লাস জে ওয়াই প্লাস কে জেড। তো এখানে কিছু বিষয় আছে, আমাদের কিন্তু অবস্থান ভেক্টর একবার আর লাগবে, আর এর মান, যেমন এটা কিন্তু অবস্থান ভেক্টরের মান, তাহলে এটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে আর এর মানটা কিভাবে বের করে আমরা জানি, আর এর মান বের করতে গেলে ভেক্টর চিহ্ন দুই পাশে মডুলাস দিতে হয়, বা শুধু আর লেখা যায়। শুধু আর যদি আমরা লিখি, আমরা জানি যে আমরা রুট ওভার করে শুধু সবগুলোর উপরে স্কোয়ার দিয়ে একক ভেক্টর, তাহলে আই এর একক ভেক্টরের সহগ হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তবে এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, আমাদের আমরা কিন্তু ওয়ান ভাগ আরও বের করা শিখবো, কারণ ম্যাক্সিমাম সময় আমাদের ওয়ান ভাগ আরও লিখতে হবে। তো যাই হোক, ওয়ান ভাগ আর এর আগে আমরা শুধু আরটা দেখে নেই। এখানে আমরা জানি যে কোনো কিছুর উপর রুট ওভার মানে ব্র্যাকেট দিয়ে ওর উপরে হাফ লেখা যায়, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার উপরে হাফ, সেম জিনিস। এখন আমরা সরাসরি ওয়ান ভাগ আর লিখবো। তো ওয়ান ভাগ আর যদি আমরা লিখি সেক্ষেত্রে কি হবে দেখেন, তো ওয়ান ভাগ আর ইকুয়াল কি, ওয়ান ভাগ আর সমান, তো কোনো কিছু নিচে আছে মানে কি, তাহলে ওয়ান ভাগ এটার উপর আমরা ইনভার্স মানে কি জানি, এ ইনভার্স ওয়ান মানে ওয়ান ভাগে, তার মানে ওয়ান ভাগ আর সমান আমরা এটা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই, আমি একদম বেসিক থেকে দেখাচ্ছি, ইনশাল্লাহ এগুলো নিয়ে সমস্যা হবে না। তাহলে তার উপরে কি আছে আমাদের হাফ আছে, তো এই যে হাফ থেকে হাফ যদি উপরে যায় ইনভার্স হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইনভার্স হাফ। তার মানে আমরা কিন্তু এখানে এইটা বারবার ব্যবহার করব, ওয়ান ভাগ আর সরাসরি, যেমন এই ম্যাথের ক্ষেত্রে যেহেতু আমাদের সময় খুব পরীক্ষায় কম থাকে, আমরা জানি সাইড নোটে ডেল স্কোয়ার এত লেখার সময় নেই, আপনারা জানেন 3 ঘন্টায় অনেক প্রশ্নের উত্তর করতে হয়, সরাসরি ডেল স্কোয়ারের মান এখানে এটা বসাই দিব, ওয়ান ভাগ আর এর মান এইটা বসাই দিব, এরপরে আমরা ক্যালকুলেশন শুরু করবো, ইজিলি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আমাদের এখন আর কিছু আমাদের বেসিক আমাদের কিছু জিনিস জানতে হবে, সে জিনিসগুলা কি কি সেটা একটু বলি। অন্তরীকরণে সাধারণ কিছু আমাদের সূত্র জানতে হবে, আমরা এগুলো জানি, এগুলো আমি এটা একটু সেপারেট করে দিচ্ছি। আচ্ছা, এই অন্তরীকরণের যে যে সূত্রগুলো আমাদের, সেটা হচ্ছে যেমন প্রথমে ডেল ডেল এক্স, বা আপনি যদি ডি লেখেন একই বিষয়, ডিডি এক্স, এক্স ইকুয়াল আমরা জানি কি ওয়ান, মানে যেটা সাপেক্ষে অন্তরীকরণ করব সেটা থাকলে ওয়ান হয়, অন্য কিছু থাকলে কি জিরো হয়। সেমভাবে আমি যদি ওয়াই এর সাপেক্ষে করি, যেমন ডেল ডেল ওয়াই, যদি আমি ওয়াই করি তাহলেও কি হবে ওয়ান হবে, জেড করলেও কি হবে ওয়ান হবে, সেম। এখন আরেকটা জিনিস আমরা দেখে নিব, যদি ধ্রুবক হয় মানে ওই রাশিটা যদি না থাকে যাকে আমরা অন্তরীকরণ করব, ধরেন ডেল 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 এক্স এখানে আছে, ওয়াই এ আছে, আচ্ছা আমি সি লিখি তাহলে ভালো হবে। সি মানে কি ধ্রুবক, ধ্রুবক সমান কি জিরো হয়। যেমন আমি যদি ডেল ডেল ওয়াই এর জায়গায় এক্স লিখি, মানে এক ওয়াই জাতীয় রাশি এখন এখানে নাই, ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে এটা কি হবে জিরো হবে। তো আশা করি বুঝতে পারছেন, আমরা সলভেও দেখাবো। আর এক সব থেকে গুরুত্বপূর্ণ যে একটা সূত্র লাগে, আমি ওটা একটু লিখে নেই, সেটা হচ্ছে ডেল ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন, খুবই গুরুত্বপূর্ণ এটা, ডেল ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন, মানে হচ্ছে প্রথমে এন, এই এনটা নিলাম উপরে, তারপরে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা কিন্তু আমাদের বারবার লাগবে, হ্যাঁ অসংখ্য বার লাগবে। এক্স টু দি পাওয়ার এন মানে প্রথমে এন নিব, এরপরে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর মাত্র একটা সূত্র হলে এই জাতীয় সকল সমস্যা ইনশাল্লাহ আমরা সলভ করতে পারবো, সেটা হচ্ছে ডেল ডেল এক্স ইউভি এর একটা সূত্র, ওটা আমি একটু লিখে দিচ্ছি এখানে। তাহলে ডেল ডেল এক্স ইউ ভি, এই ইউভি এর সূত্র হচ্ছে আমরা একবারকে ইউকে ঠিক রেখে ভিকে অন্তরীকরণ করব, প্লাস ভিকে ঠিক রেখে ইউকে অন্তরীকরণ করব। তো ধরেন আমি ইউকে ঠিক রাখলাম, তাহলে ইউ ডেল ডেল এক্স ভি, প্লাস পরের বার ভিকে ঠিক রাখলাম, নর্মালি রাখলাম, ডেল ডেল এক্স অন্তরীকরণ করলাম আমি ইউ এর। তো মোটামুটি ইনশাল্লাহ এই কটা সূত্র হইলে আমাদের এই এই ধরনের সবগুলা প্রবলেম সলভ হবে। তো সূত্রগুলো আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাব।
তো আমরা সরাসরি শুরু করব। আগে হইলে কিন্তু আমরা এই যে এগুলো লিখতাম যে এখানে ডেল স্কোয়ার ইকুয়াল, যেহেতু এখন সময় কম, কোনো লেখার সুযোগ নেই, তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে হবে। তাহলে আমাদের ডেল স্কোয়ার, আমি একবারে শুরু করলাম, ডেল স্কোয়ার 1/r ইকুয়াল, এবার আমি লেখা শুরু করে দিলাম, সময় নেই। তাহলে ডেল স্কোয়ারের মান আমরা জানলে একটু আগে পাইলাম, তাহলে মানে এই যে ভেক্টর ডিফারেন্সিয়াল ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভাগ ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভাগ ডেল জেড স্কোয়ার। আচ্ছা, আমি কিন্তু দুইটাকে ডেল করতেছি, তো ডেলটাও বলা হয়, কোনো কনফিউশনের কিছু নাই। তাহলে এটা আমাদের হয়ে গেছে ইন্টু কি আমরা 1/r, আমরা বলছি কিন্তু 1/r এর সবসময় সরাসরি অ্যাপ্লাই করব। তাহলে 1/r আমরা অ্যাপ্লাই করতেছি, আমি একটু এই কালার দিয়ে দেখাতে সুবিধা হবে। তাহলে আমাদের কি ছিল ওখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর উপরে ছিল মাইনাস হাফ। তো আমাদের কিন্তু দ্বিতীয় এই লাইনটা হয়ে গেছে, আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড করতেছি, তাহলে সমান, মানে সমান বলতে কি আমরা এই কাজটা করবো এখন। তো দেখেন এখানে এখানে কিন্তু সব আমাদের ভেক্টর জাতীয় আইডিয়া কিছু নাই, এখানে নর্মালে গুণ হবে। আমরা যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি যেভাবে গুণ করি, এটার সাথে এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, সবগুলোকে আমরা গুণ করে নেব। যদি সবগুলোকে আমরা গুণ করে নেই তাহলে কি হয় দেখেন, একবার এটার সাথে আমাদের ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার ইকুয়াল কি আছে এটা, তাহলে এক্স স্কোয়ার, আমি একটু দ্রুত লিখতেছি, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভাগ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল, আবার পুরোটাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আবার প্লাস ডেল স্কোয়ার ভাগ ডেল জেড স্কোয়ার। দেখেন আমি কিন্তু মাইনাস হাফগুলো ছেড়ে গেছি, হ্যাঁ, পরীক্ষার রুমে কিন্তু আপনারাও ছাড়বেন, সেই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো আমাদের এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের যে কাজ, আমরা কিন্তু সরাসরি কিন্তু এখন এই জিনিসটা বের করা মুশকিল, এই জন্য আমরা যে কাজটা করবো, এটা একটা সমীকরণ দিব। প্রথম লাইনে যদি সবগুলো করতে যে লাইনটা ওই আমার বোর্ড পার হয়ে আরো একটা বোর্ড লাগবে, তো এই জন্য আমরা এটা 1 নম্বর সমীকরণ একটা দিয়ে রাখলাম। আমরা এই ধরনের ইকুয়েশনগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা আগে একটার মান বের করে নিব। যেমন দেখেন আমাদের এই যে এই জায়গাটা, তো আমরা যদি এই জায়গাটার মান বের করতে পারি তাহলে কিন্তু পয়েন্টগুলো সেম হয়, সবগুলো বের করার প্রয়োজন হয় না। এখন কথা হচ্ছে এই জায়গাটা কিন্তু আমাদের একেবারে আবার বের করা মুশকিল হয়ে যাবে, কারণ দেখেন একবারে এই অন্তরীকরণটা ডেল স্কোয়ার বা ডেল এক্স স্কোয়ার, দুইবার অন্তরীকরণ তো আমরা একসাথে সহজে করতে পারবো না, এটাকে আবার ভাঙায় লিখবো। শুরুতে আমরা কি করব, এখন আমরা যে কাজটা করব, ডেল ডেল এক্স, শুধু ডেল ডেল এক্স এর সাপেক্ষে একবার এটাকে অন্তরীকরণ করব, যেটা পাবো ওইটাকে যদি আবার ডেল ডেল এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তার মানে ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ারের সাপেক্ষে অন্তরীকরণ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস হাফ। এখন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কোনটা ফর্মুলা পড়বে দেখেন, তার মানে এটা হচ্ছে আমাদের এই পুরোটা মিলে এবার আমাদের এক্স, এটা মনে মনে আমাদের পুরোটা মিলে এক্স, আর এইটা হচ্ছে আমাদের এল, এটা হচ্ছে আমাদের এল। আচ্ছা, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, ডেল ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন, এই যে আমাদের যে ফর্মুলাটা ছিল বলছিলাম খুব গুরুত্বপূর্ণ, ডেল ডেল এক্স এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমরা দেখি এখানে আমাদের এন কি মাইনাস হাফ, কিন্তু এন, তাহলে মাইনাস হাফ এন, এক্স হচ্ছে পুরোটাই, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এন মাইনাস ওয়ান, এন মানে মাইনাস হাফ মিলে এন, তাহলে মাইনাস হাফ মাইনাস ওয়ান। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের কিন্তু কাজ শেষ হয়নি। কাজ কেন শেষ হয়নি, আমাদের কিন্তু এটা কি অ্যাকচুয়ালি কিন্তু এটা এক্স ছিল না, আমি পুরোটাকে এক্স ধরে নিছি। তো অন্তরীকরণের ক্ষেত্রে এরকম, যদি কাউকে যদি সম্পূর্ণ ধরে নেওয়া হয় তাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটাকে আবার ডিডি এক্স এর সাপেক্ষে পুরোটাকে অন্তরীকরণ করতে হবে। এখন কেমন করবো দেখেন, একটু ভাঙে এই জায়গায় দেখাচ্ছি। তার মানে মিশাই দিব আবার, ডিডি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, এই জায়গাটা এখানে বসবে, যেহেতু আমি পুরোটাকে এক ধরে নিছি। তাহলে এইটা আবার কি হয়ে গেল দেখেন, ডিডি ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন মানে কি, তাহলে এন, এন মানে কত, দুই, এক্স টু দি পাওয়ার এন মানে দুই, দুই মাইনাস এক প্লাস, এগুলো কিন্তু জিরো হয়ে যাবে, কারণ দেখেন ডিডি এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার অন্তরীকরণ, যার সাপেক্ষে অন্তরীকরণ করছি সে নাই, জিরো।
এখানে জেড, এটাও 0। তার মানে কি হয়ে যাচ্ছে এখানে 2x, 2 - 1 মানে 1। তো আমাদের তো পরীক্ষার রুমে এত ভাঙায় লেখার সুযোগ নেই, আমরা এগুলো অঙ্ক করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। ডেল ডেল এক্স, এক্স টু দি পাওয়ার 2 দিলে হয় 2x হয়ে যায়। তাহলে আমরা এখন 2xটা এখানে বসাই নিব। তাহলে আমরা এখানে কি বসাবো এখন দেখেন, তাহলে তাহলে ইন্টু 2x। আমাদের মোটামুটি কাজ এই মুহূর্তে শেষ। তো আমরা এখন দেখেন তাহলে এই জায়গাটা কি হচ্ছে, আমাদের এই জায়গাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা যদি এখন আমি একবারে সমান এই লাইন দিয়ে দেখাই নিলাম যাতে সুবিধা হয়। এই 2 এবং এই 2 কিন্তু কাটা যাবে নিচের, তাহলে এখানে -x কাউন্ট হচ্ছে, তাহলে -x। আর কি কাউন্ট হচ্ছে দেখেন, এরপরে -1/2 মানে কি, যদি আমরা লসাগু করি -1/2 তাহলে এটা হয়ে যাবে -3/2। তাহলে -x ব্র্যাকেটে তো -x থাক। এরপরে আমাদের এখানে কি আছে, x² প্লাস y² প্লাস z²। আমরা যদি এই দুটো লসাগু করি হয় -3/2 হয়ে যায়। তো আমাদের কিন্তু দরকার ছিল ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার, এই জায়গাটার দরকার ছিল, আমরা এটা করে নিছি। এখন যদি আমরা এটাকে, এই জিনিসটা যেটা পাইলাম এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি এই জায়গাটা, তাহলে কিন্তু আমরা ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার পেয়ে যাব। তার মানে আমরা এখন লিখতে পারি, এখন লিখলাম, এবার এটা লিখবো সরাসরি, ডেল স্কোয়ার ভাগ ডেল এক্স স্কোয়ার প্লাস y² প্লাস z² -1/2। কিন্তু এটা লিখলাম, এটা মানে কি দেখেন তো, এটা মানে কি, আমি যদি একবার ডেল ডেল এক্স এর সাপেক্ষে এখন এটাকে আবার অন্তরীকরণ করি তাহলে ডাবল হয়ে যাচ্ছে। তাহলে ডেল ডেল এক্স, এটা মানে হচ্ছে এটা, তাহলে এক্স, ও সরি -x ছিল x² প্লাস y² প্লাস z² -3/2। তার মানে এখন যদি আমরা এটাকে অন্তরীকরণ করি সরাসরি আমরা এই জায়গাটা পেয়ে যাব। তো এটাকে আমরা অন্তরীকরণ করি, আমি একদম সোজা লাইনে চলে গেলাম। তো আমরা এবার দেখেন, এবারে কিন্তু মজার একটা বিষয়, এবার কিন্তু ইউভি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে, যে ইউভি। তো আমরা এই এক্সটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, হ্যাঁ, বা উল্টা করে ধরলে সমস্যা নাই, কিন্তু মাইনাসটা আমরা বাইরে রেখে দিব একেবারে। ধরেন মাইনাস নাই, আমাদের মাইনাসটা একদম বাইরে পার করতে পারি, তাহলে মাইনাস বাইরে পার করলাম। তাহলে আমাদের একবারে একবারে আমরা যে কোনো ভাবে করতে পারি, আমরা এটা আগে রাখে এটাকে অন্তরীকরণ করি তাহলে একটু সুবিধা হবে। তো এটাকে যা আছে তাই রেখে দিলাম, তাহলে x² প্লাস y² প্লাস z²। তো এটাকে রেখে দিলাম -3/2 ইন্টু, তাহলে এটা ধরেন এটাকে আমি ইউ ধরছি, তাহলে ইউকে ঠিক রাখলাম, ডিডিএক্স এর সাপেক্ষে কি কাকে অন্তরীকরণ করব, ভি কে। তাহলে ডিডিএক্স আমার কি আছে এখানে, ভি হচ্ছে আমাদের এক্স, এক্স রেখে দিলাম সূত্রের প্লাস। এবার আমরা কাকে ঠিক রাখবো, এটাকে কিন্তু আমি ভি ধরছি, ইউ ধরছি, এটাকে ভি ধরছি একটু সুবিধার জন্য। তাহলে তো এবারকে আমি এটাকে ঠিক রাখবো, এক্স কে, মাইনাস নয় কিন্তু মানে বের করে নিছে। এবার অন্তরীকরণ করব কাকে, ডিডিএক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব আমি এবার এইটাকে পুরোটাকে। তাহলে x² প্লাস y² প্লাস z² -3/2। তো আমাদের মোটামুটি এই লাইন হয়ে গেছে, আমরা এখন নেক্সট লাইনে আসবো। এখন নেক্সট লাইনে দেখেন সমান, আমাদের কিন্তু এই লাইনটাই চলতেছে, একদম একেবারে এই লাইনটা এখান থেকে আসতেছে, যেহেতু আসলে অনেক লেখা থাকে বুঝলে নিজেরাই হয়ে যাবে। এখন ডিডি এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে কি হয়, এক হয়, আমরা কিন্তু জেনে ফেলছি। দেখেন এই যে ডিডি এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে এক, একের কোনো দাম নেই, তার মানে যেটা আছে এটাই থাকবে, মাইনাসটা একটা আছে থাক। তাহলে x² প্লাস y² প্লাস z² -3/2 থেকে গেল প্লাস। এখন আমরা এক্স তো আমাদের আছে এখানে, তাই না, এক্স আছে, এক্স তো কিন্তু রাখতেই হবে, মাইনাসটাকে তাহলে আমি ব্র্যাকেট দিয়ে রাখি। এখন এই পুরোটাকে অন্তরীকরণ করতে হবে আগের বারের মতো, এই অন্তরীকরণটা সেম। আগের বার যখন আমরা এই অন্তরীকরণটা করছিলাম, এই যেটা দেখেন, তখন এখানে শুধু ডিডিএক্স এর উপরে -1/2 ছিল, কিন্তু এবার এই যে এটার উপরে কি -3/2, আবার n x⁻n−1, আবার পুরোটাকে আমরা যেহেতু এক ধরছি আবার এটাকে অন্তরীকরণ করতে হবে। ওই জায়গাটা একটু দেখবেন, তার মানে এখানে n কি -3/2, তাহলে -3/2 n x⁻, এটা হচ্ছে আমাদের x, তাহলে x² প্লাস y² প্লাস z²।
n-1 মানে -3/2 -1। এখনো শেষ হয় নাই, যেহেতু আমরা পুরোটাকে এক্স ধরছি, আবার এটাকে অন্তরীকরণ করতে হবে। তার মানে ddx এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে আমরা আগে জানলাম 2x হয়, ভাঙায় দেখাইছি ইন্টু 2x। আশা করি এই বুঝতে পারছেন। এখন যদি আমরা এটাকে কাটাকাটিগুলো করে নিই, যেমন এখানে আমরা অনেকগুলো জিনিস পেয়ে গেছি, আমরা এটা একটু এটাকে একটু সাজাই লিখবো। আমি এখানে লিখি সমান। আমরা তাহলে এখন কনক্লুশনে চলে আসি, এগুলো জাস্ট কাটাকাটি করে নিব। যেমন দেখেন এখানে এই দুই কাটা যায়, তো এগুলো কিন্তু খুবই ভুল হয়, দেখতেছেন কি রকম, এই জন্য প্র্যাকটিস করতে হবে। এখন দেখেন এই মাইনাস দিয়ে পুরোটাকে গুণ করে নিব এবং কাটাকাটি একবারে করে নিব। তাহলে মাইনাস এখানে কি থাকে দেখেন, x² প্লাস y² প্লাস z² -3/2। এই এখানে এই প্লাস মাইনাসে আমাদের এখানে এই প্লাস মাইনাসে মাইনাস, আবার এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাস 3। এই যে উপরে আমাদের এক্স আছে, আবার এই এক্স হয়ে গেলে x²। এরপরে বাকি থাকলো আমাদের কি, এই যে x² প্লাস y² প্লাস z²। এখন -3/2 -1 লসাগু করলে হয় -5/2। এই যে আমাদের কেবল আমরা কাঙ্ক্ষিত একটা রেজাল্ট পেয়ে গেলাম। এটা মানে কিসের মান, এই যে এটার মান, কিন্তু এটা হচ্ছে আমাদের মূলত এই জায়গাটা মানে হচ্ছে এটা। তার মানে সেম ভাবে আমরা এটা বের করতে পারি, এইগুলো আর দেখানোর প্রয়োজন হয় না। আমরা লিখবো যে অনুরূপে, এগুলো একবারে লিখবো যে অনুরূপে, অনুরূপে এটা লিখবো। তাহলে del² ভাগ কি, del y² ইন্টু x² প্লাস y² প্লাস z² -1/2। একদম সেম। সেম বলতে কি, এটা যেমন ছিল দেখেন তো, এটা কি ছিল মাইনাস, এখানে কি চেঞ্জ দেখেন তো, এটা শুধু এখানে x এর জায়গায় y হবে, বাকি সব সেম থাকবে। তো আমি কেন আমি করতেছি, কারণ আমি একটু যোগ করব, আমি একটু নিচের লাইনে দেখাই আপনাদের, তাহলে সুবিধা হবে। আমি যোগটা আমাদের সময় লাগবে না। তাহলে এটা সমান কি, সমান হচ্ছে -x² প্লাস y² প্লাস z² -3/2 প্লাস 3। এই যে এখানে শুধু x এর জায়গায় হবে এখানে y² হবে। তাহলে x² প্লাস y² প্লাস z² -5/2। অনুরূপে আমাদের পরেরটা কি হবে, এটা মানে del² del z² এখানে দেখাচ্ছি একটু, del² del z² ইন্টু x² প্লাস y² প্লাস z² মাইনাস। এটা সমান কি দাঁড়াবে দেখেন, তাহলে এটা সমান সেম দাঁড়াবে এই জায়গাটা, তাহলে এই জায়গাটা সমান জাস্ট এখানে y এর জায়গায় কি z, তাহলে -x² প্লাস y² প্লাস z² -3/2 প্লাস 3z² x² প্লাস y² প্লাস z² -5/2। এখন আমি নিচে নিচে কেন লিখলাম, সুবিধার জন্য। এখন আমরা যোগ করব, এটা কি এগুলো সব যোগ ছিল না, যোগ করে দেই। তাহলে দেখেন আমি অতএব এক হতে এক হতে তাহলে এক হতে দেখেন মানে 1 নং হতে, এই জায়গাটা কি ছিল আমাদের, এই যে আমি একবার এটা লিখে নেই। তাহলে del² ভাগ 1, del² ইন্টু 1 ভাগ আর ইকুয়াল। দেখেন আমরা এটা যোগ করব, আমরা কি করবো, এই তিনটা যোগ করবো। এই তিনটা যদি যোগ করি, এই তিনটা লাইন, তাহলে দেখেন তো সব সেম, তিনটা আছে। তাহলে -3x² প্লাস y² প্লাস z² -3/2। আশা করি বুঝতে পারছেন, এই তিনটা যোগ করব। এবার যোগ করবো কোন, এই তিনটা যোগ করব, এই তিনটা। এখানে 3x² y² z², কাজ করি 3 কমন নেই, 3 কমন নিলে কি হয়, x² প্লাস y² প্লাস z²। আর তিনটাতে কি থাকে, এই জিনিসটা থাকে না, এটা কমন। তাহলে x² প্লাস y² প্লাস z² -5/2। অনেকটা আমাদের হয়ে গেছে। এখন দেখেন এই জায়গাটা মানে কি, দেখেন তো এই দুইটার কি সহগ, এটা কত, কিছু নাই মানে কি, মনে মনে এটার একটা এক আছে। তাহলে এক বিয়োগ যদি -5/2 করি, পাওয়ারগুলো যোগ করি, তাহলে কিন্তু হয়ে যায় -3/2। তাহলে -3x² প্লাস y² প্লাস z² -3/2 প্লাস, তাহলে 3, আমরা যে এই পাওয়ারগুলো যোগ করি, এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করি, তাহলে হয়ে যায় x² প্লাস y² প্লাস z²। এই যে 1 -5/2 করলে হয় -3/2। তাহলে আমাদের এটা কাটা যায়, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, সরি এখানে 3টা বাইরে হবে, তাহলে ইকুয়াল কি 0। তার মানে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ সমান হয়ে গেছে।
তো ইনশাল্লাহ এভাবে ভাঙাই পড়লে বুঝতে পারবেন। আমরা পরের দুইটা সলভ করব। আমাদের যে পরের প্রমাণটা, এটা আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখেন 14তমতে আসছে, 15তমতে আসছে, আবার 16তমতে আসছে। তো এই প্রমাণটাও একদম মোটামুটি সেম, জাস্ট আমাদের একটু ইকুয়েশনটা বড়। আমরা এটাও সলভ করবো ইনশাল্লাহ। আমরা যদি পরের প্রমাণটা দেখি, তো এই প্রমাণটাতে জাস্ট আমাদের এর আগে আমরা যে সমীকরণগুলো জানছিলাম, সূত্রগুলো, আর একটা শুধু এক্সট্রা সূত্র জানতে হবে। দেখেন ডেল আছে, আর আছে, সবই আছে, শুধুমাত্র লন চলে এসছে। তো লন এক্সেন আমাদের একটা ফর্মুলা জানতে হবে। যারা 18তম শিক্ষক নিবন্ধনে যারা ভৌতবিজ্ঞান অথবা প্রভাষক পরিদর্শক পদে, পদার্থবিজ্ঞান পদে ভাইবা দিবেন, তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমরা এই ভাইবা নোটগুলো রেডি করছি। আমাদের গ্রুপে অলরেডি আপলোড দেওয়া আছে, আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারেন। এবং সিকোয়েন্স অনুযায়ী এখানে আসলে এসএসসি এবং এইচএসসির মূল বই থেকে এখানে যেগুলো ভাইবাতে প্রশ্ন করে, গতি, বল, নিউটনের বলবিদ্যা, এভাবে সবগুলো সিকোয়েন্স অনুযায়ী ভাইবা নোট করা আছে। তো আজ এ পর্যন্তই। আমরা নিয়মিত ইনশাল্লাহ রেগুলার ক্লাসে আসবো এবং আমরা বিভিন্ন ধরনের যেগুলা খুব গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সবগুলাই সমাধান করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা এরপরে এই যে বিভিন্ন ইউনিটের চূড়ান্ত সাজেশন এবং সলভ ভিত্তিক ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।